নিজের হবু স্বামী হিসেবে মেট্রিক পরীক্ষায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে দেখে হতবাক হয়ে গেল ঈশিতা। নিজের বাবার দিকে অসহায় চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, যেই লোকটা আমায় এক্সপেল করে দিল, এখন আমায় কিনা তাকেই বিয়ে করতে হবে? ঈশিতার বাবা ইসমাইল হোসেন মেয়ের কথায় তেমন পাত্তা দিল। তিনি তো ব্যস্ত তার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করার জন্য। ঈশিতা ব্যাপারটা বুঝতে পেরে দমে গেল। তার ভীষণ কান্না পাচ্ছে এখন। ঈশিতা নিজের চোখের জল মুছে আর চোখে তাকালো তার সম্মুখে বসে থাকা ২৮ বছর বয়সী সুদর্শন পুরুষটির দিকে। চোখে থাকা চশমা যাকে আকর্ষণীয় করে তুলছে, এখন এই লোকটাকে কতটা ভদ্র নম্র লাগছে। অথচ এই লোকটাই অবিবেচকের মতো ঈশিতার ভবিষ্যৎটা নষ্ট করে দিল। বিনা দোষেও কঠিন শাস্তির মুখোমুখি হলো বেচারি মেয়েটা। ঈশিতা যে তার দিকে তাকাচ্ছে এটা নজরে এলো আয়ুষেরও। আয়ুষ জানে এই মেয়েটার কাছে সে অনেক বড় অপরাধী। শুধুমাত্র তার নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্যই এই মেয়েটার জীবনে আজ ঝড় নেমে এসেছে। তাই তো মেয়েটাকে এক প্রকার বাঁচানোর জন্যই আজ সে নিরুপায় হয়ে নিজের পরিবারকে নিয়ে এই হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে এসেছে। ঈশিতা ভীষণ হাঁসফাঁস করছিল। আয়ুষও বুঝতে পারে তার ঈশিতার সাথে কথা বলা দরকার। তাই আয়ুষ সবার কথার মাঝখানে নম্র গলায় বলে উঠল, আমি ঈশিতার সাথে আলাদাভাবে কথা বলতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। কথাটা ইসমাইল হোসেনের দিকে তাকিয়ে বলল আয়ুষ। ইসমাইল হোসেন সামান্য হেসে বললেন, কেন নয়? ঈশিতা, তুমি ওনাকে ছাদে নিয়ে যাও। সেখানে গিয়ে তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলো। বাকি জীবনটা তো তোমাদের একসাথে থাকতে হবে, তাই তোমাদের মধ্যে বোঝাপড়াটা তো দরকার। ঈশিতা নিজের বাবার কথার বিরোধিতা করল না। বাধ্য মেয়ের মতো বসা থেকে উঠে দাঁড়ালো, আয়েশের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। অতঃপর ছাদের দিকে পা বাড়ালো। আয়েশও ঈশিতার পিছন পিছন যেতে লাগলো। ঈশিতা ছাদে পৌঁছে গিয়ে থেমে গেল। আয়ুষ তার পিছনেই দাঁড়িয়ে। ঈশিতা এবার আয়েশের চোখে চোখ রেখে বলল, বলুন কি বলতে চান? আয়ুষ বুকের উপর দু হাত ভাঁজ করে দাঁড়ালো। নিজের চশমার ডান হাতের তর্জনী আঙুল ছোঁয়ালো স্বভাবগত কারণে। অতঃপর জোরে শ্বাস নিয়ে বলল, আমি তোমার কথা ভেবেই এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তাই তুমি আর বেশি কথা না বাড়িয়ে বিয়েটায় মত দিয়ে দাও। ঈশিতা হঠাৎ করে হো হো করে হেসে উঠল, যেন খুব মজা পেয়েছে তার কথাটা শুনে। কোনো রকমে হাসি থামিয়ে বলল, খুব মজা পেলাম আপনার কথা শুনে মিস্টার আয়ুষ। আমার জীবনটা নষ্ট করে এখন আপনি এসেছেন আমায় বাঁচাতে? হাস্যকর। আয়ুষ নিশ্চুপ। জীবনে কখনো সে কারোর কাছে এভাবে অপরাধী হয়নি যেমনটা ঈশিতার কাছে হয়েছে। ঈশিতা অনেক মেধাবী একজন ছাত্রী, যার ইচ্ছা ছিল পড়াশোনা করে ডাক্তার হওয়া। ঈশিতার বাবা গ্রামের বনেদি লোক। তার চিন্তাভাবনা উন্নত নয়, তিনি মেয়েকে এতদূর পড়াতে চাননি। ঈশিতা নিজের মায়ের সমর্থনেই এতদূর পড়াশোনা করছিল। ঈশিতার মা হুসনে তার নিজের বাপের বাড়ি থেকে পাওয়া সম্পদ দিয়েই ঈশিতার পড়াশোনার খরচ চালিয়েছেন। তিনি নিজে এক মূর্খ সূক্ষ্ম মহিলা হলেও নিজের মেয়েকে সুশিক্ষিত দেখতে চেয়েছেন। কিন্তু ভাগ্যে অন্য কিছু ছিল। ঈশিতার ইংরেজি পরীক্ষার দিন তার পাশে বসে থাকা একটা মেয়ে অসৎ উপায় অবলম্বন করছিল। সে নকল করছিল। আয়ুষ সেদিন ওই মেয়েটাকে পাকড়াও করে, তবে মেয়েটি শুধু নিজেই ফাঁসে না, ঈশিতাকেও ফাঁসিয়ে দেয়। সব দোষ ঈশিতার কাঁধে দেওয়ার জন্য সে আগে থেকে ঈশিতার সিটের কাছে কয়েকটা পেপার রেখে দিয়েছিল। ঈশিতা লেখায় এত ব্যস্ত ছিল যে খেয়াল করেনি। ফলে যা হবার তাই হয়েছে। ঈশিতাকে এক্সপেল করে দেয় আয়ুষ। সেদিন ঈশিতা অনেকবার বলেছিল তাকে ফাঁসানো হচ্ছে। সে নকল করেনি, কিন্তু আয়ুষ তার কোনো কথায় বিশ্বাস করে না। এই ঘটনায় ঈশিতার পুরো জীবন বদলে দেয়। তার সব সাজানো স্বপ্ন শেষ হয়ে যায়। ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া মেয়েটি, যে ক্লাসে সবসময় প্রথম হতো, তাকে কিনা নকল করার অপরাধে এক্সপেল করা হলো। কেউই এটা মানতে পারছিল না। ঈশিতার মা হুসনেয়ারা মেনে নিতে পারেননি এটা। যে মেয়েকে নিয়ে অহংকার করতেন, যাকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলেন, সেসব শেষ হয়ে যায়। ইসমাইল হোসেনও এই সুযোগ পেয়ে তাকে
অনেক কথা শোনায়। হুসনেয়ারা মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এর কিছুদিন পরেই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। ঈশিতার জীবনের ঝড় যেন থামেই না। হুসনে আরার মৃত্যুর পর ইসমাইল হোসেন আরও সুযোগ পেয়ে যান। তিনি সেই সুযোগে ঈশিতার সাথে একজন বয়স্ক লোকের বিয়ে ঠিক করেন। বলা বাহুল্য সেই বয়স্ক লোক ইসমাইল হোসেনকে অনেক টাকার প্রলোভন দেখান। এর মধ্যে যে মেয়েটি ঈশিতাকে ফাঁসিয়েছিল সে অপরাধবোধে ভুগতে থাকে। ঈশিতার বর্তমান পরিস্থিতি জেনে সে দ্রুত আয়েশের ঠিকানা জোগাড় করে তার সাথে যোগাযোগ করে। আয়েশের সামনে নিজের সব দোষ স্বীকার করে এবং জানায় ঈশিতা নির্দোষ। ঈশিতার সাথে ঘটে যাওয়া সব ঘটনাও সে জানায় আয়ুষকে। এসব শুনে আয়ুষ ভীষণ অপরাধবোধ অনুভব করে। তার একটা ভুল সিদ্ধান্তের জন্য আজ এত মেধাবী একটা মেয়ের জীবনে এত দুর্ভোগ নামতে চলেছে, সেটা সে মেনে নিতে পারেনি। আয়ুষ সেটা আটকানোর জন্য প্রথমে পুলিশের সাহায্য নেওয়ার কথা ভাবে। আয়ুষ ভেবেছিল ঈশিতাকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে, এটা দেখিয়ে বিয়ে বন্ধ করা যাবে। কিন্তু ইসমাইল হোসেন এজন্য আগে থেকেই চাল চেলে রেখেছিলেন। তিনি ঈশিতার জন্ম নিবন্ধনে আগে থেকে কারসাজি করে বয়স বাড়িয়ে রেখেছিলেন, যার ফলে ঈশিতার বয়স বর্তমানে 18, তাই বিয়েতে আইনত কোনো বাধা থাকে না। তার উপর ঈশিতা নিজের মায়ের মৃত্যুর পর অনেক ভেঙে পড়ে। তার নিজেকে এসবের জন্য দায়ী মনে হয়, তাই সেও বিয়েতে মত দিয়ে ফেলে। আয়েশের হাতে তখন আর কোনো উপায় ছিল না। সে শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবং সরকারি চাকরিও করে। তাই সে স্থানীয় একজন ঘটকের সাথে যোগাযোগ করে ইসমাইল হোসেনের সাথে কথা বলে। নিজের পরিবারকেও রাজি করায়। আর আজ সে এখানে চলে এসেছে। আয়েশের এখন ইচ্ছা ঈশিতার দায়িত্ব নেওয়া, ঈশিতার স্বপ্ন পূরণে তাকে সহায়তা করা। এসব ভাবনা থেকে বেরিয়ে আয়ুষ ঈশিতাকে বলে, আমি এই বিয়েটা শুধু নিজেকে অপরাধবোধ থেকে মুক্তি দেওয়ার জন্যই করছি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমার জীবন পরিবর্তন করার চেষ্টা করব। ঈশিতা অট্ট হাসিতে ফেটে পড়ে। হাসি থামিয়ে বলে, আপনি আমার জীবন পরিবর্তন করতে পারবেন? পারবেন আমার মাকে আবার ফিরিয়ে আনতে? আয়ুষ মাথা নিচু করে নেয়। ঈশিতা বলে, পারবেন না। আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু আমার চোখের সামনে থেকে যান। আপনাকে আমার সহ্য হচ্ছে না। আয়ুষ বলে, দেখো ঈশিতা, তোমার বয়স কম। এই বয়সে আবেগ বেশি কাজ করে। আমি জানি আমার একটা ভুল সিদ্ধান্তের জন্য তোমার জীবনের পুরো গতিপথ পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তাই বলে তুমি আমাকে সম্পূর্ণরূপে দোষ দিতে পারো না। এটা তো আমার দায়িত্ব ছিল, তাই না? হ্যাঁ, এটা আপনার দায়িত্ব ছিল, যেটা আপনি অনেক সুন্দর করে পালন করেছেন। আপনাকে আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। আমার জীবনকে নিজের গতিতে চলতে দিন। আমি ভাগ্যকে মেনে নিয়েছি। এটা বলে ঈশিতা চলে যেতে নিতেই আয়ুষ তার হাত ধরে আটকে বলে, তোমার মাকে হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোমার স্বপ্ন আমি অবশ্যই পূরণ করাবো। তোমাকে জীবনে আমি প্রতিষ্ঠিত করাবোই। এটা আমার ওয়াদা। ঈশিতা ঠায় তাকিয়ে রয় আয়েশের দিকে। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। আমি ওই বুড়োকে বিয়ে করতে রাজি আছি, তবুও আপনাকে বিয়ে করব না। ঈশিতা আয়ুষের মুখের উপর বলে দেয়। আয়ুষ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, তুমি যদি নিজের ভালো না বোঝো তাহলে আমার কিছু করার নেই। তবে আমি নিজের ভুল শুধরে নেবই। ঈশিতা রেগে বলে, কি করবেন আপনি? জোর করে আমায় বিয়ে করবেন? প্রয়োজন হলে তাই করব। আয়ুষের স্পষ্ট জবাব ঈশিতাও কম যায় না। সে বলে, আমি মরে যাব তবুও কবুল বলবো না। আপনার যা করার করুন। আয়ুষ আর কথা বাড়ালো না। ঈশিতাকে পাশ কাটিয়ে নিচে চলে গেল। ঈশিতা ঠায় দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো আয়ুষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। তালুকদার বাড়ি, ঢাকা শহরের অন্যতম বনেদি পরিবার। এই পরিবারের মাতা হলেন বর্তমানে আলতাফ তালুকদার, আয়ুষের বাবা। তবে আরো একজন আছেন যাকে তিনি মান্য করেন। তিনি হলেন তার মা তথা আয়ুষের দাদি গুলসেনারা বেগম। গুলসেনারা বেগম ঘরে বসে তসবিহ জপছিলেন। এমন সময় তার কক্ষে এলো তার ছোট ছেলে মহরুম আলামিন তালুকদারের একমাত্র মেয়ে ঐশী তালুকদার। ঐশী এসেই গুলসেনারা বেগমের কাছে এসে বলল, পুরো বাড়ি ফাঁকা কেন দাদি? কাউকে কোথাও দেখছি না। আজ তো শুক্রবার, বড় আব্বু, বড় আম্মু, আয়ুষ ভাইয়া সবারই তো আজ বাসায় থাকার কথা। গুলসেনারা বেগম তাকালেন নিজের মাসুম নাতনির দিকে।
মেয়েটা বড্ড হতভাগী। ঐশীর যখন ৫ বছর বয়স ছিল তখনই তার মা-বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তবে ঘটনাচক্রে বেঁচে যায় ঐশী। তবে তখন থেকেই তার পায়ে সমস্যা, ক্রাচে ভর করে হাঁটতে হয় সবসময়। গুলসেনারা বেগম বড্ড ভালোবাসতেন তার এই নাতনিটিকে। মেয়েটা বড্ড সহজ সরল। গুলসেনারা বেগম মৃদু হেসে বলেন, সবাই তো আজ তোর আয়ুষ ভাইয়ার জন্য মেয়ে দেখতে গেছে। কথাটা শুনে ঐশীর পায়ের তলার মাটি সরে যায়। সে ব্যথাতুর কণ্ঠে বলে, মেয়ে দেখতে? গুলসেনারা বেগম বলেন, হ্যাঁ রে, আয়ুষের তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই না? এখন তো আবার ম্যাজিস্ট্রেটও হয়েছে। এতদিন তো বিয়ের কথা বলতেই কেঁপে যেত, কিন্তু আজ নিজের উদ্যোগে ওর মা-বাবাকে নিয়ে মেয়ে দেখতে গেছে। ঐশী মলিন হেসে বলে, ও আচ্ছা, ঠিক আছে, আমি রুমে যাই। আচ্ছা যা। ঐশী ক্রাচে ভর করে চলতে থাকে। গুলসেনারা বেগমের রুম থেকে বেরিয়ে এসে কিছু দূর যাওয়ার পর হোঁচট খেয়ে পড়ে যায়। পায়ে চোট লেগে রক্তও বের হয়, কিন্তু ঐশীর সেদিকে খেয়াল নেই। তার দু চোখ ভিজে উঠেছে অশ্রুতে। সেই ছোটবেলা থেকে আয়ুষকে পছন্দ করে ঐশী। ঐশীর প্রতিবন্ধকতার জন্য আয়ুষও তাকে অন্যভাবে ট্রিট করে। তাকে আগলে রাখে সবসময়। এই আগলে রাখাগুলোকে সে মনে করত আয়ুষের ভালোবাসা। কিন্তু আজ বুঝতে পারছে আয়ুষ তাকে ভালোবাসে না। তার প্রতি দয়া মায়া থেকেই তাকে সবসময় আগলে রাখে। এমনটা ভাবতেই ঐশীর আরো বেশি করে কান্না পায়। ঐশী আর্তনাদ করে বলে ওঠে, আমায় কেন ভালোবাসলেন না তুমি আয়ুষ ভাইয়া? আমি যে প্রতিনিয়ত তোমার দ্বিধায় বাঁচি। তোমার দ্বিধায় পুড়ে ছাই হয়ে যায়। ঈশিতা সিঁড়ি বেয়ে যখন নিচে নামলো তখন অনেক দেরি হয়ে গেছে। কথা অনেক দূর এগিয়েছে। আয়ুষ নিচে এসে সবাইকে বলেছে ঈশিতা বিয়েতে রাজি। এই কথা শুনে সবাই বিয়ের তারিখ পর্যন্ত ঠিক করে নেয়। ইসমাইল হোসেনের মুখ থেকে তো হাসি যাচ্ছেই না। তিনি তো ঠিক করে নিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ঈশিতাকে বিদায় করে নিজেও আরেকটা বিয়ে করে নেবেন। এত বড় পরিবারে মেয়ের বিয়ে হলে তো ভালোই হয়। ঈশিতা একবার ভাবল সবার সামনে গিয়ে বলবে এই বিয়েটা সে করবে না। এই বিয়েতে তার কোনো মত নেই, কিন্তু পারল না। থেমে গেল সে। এখন সে যাই বলুক তার বাবা ইসমাইল হোসেন যে ধরে বেঁধে তার বিয়েটা দিয়েই দিবে, এটা সে এক প্রকার নিশ্চিত। তাই তর্ক করে লাভ নেই। তাই অন্য একটা ছক কষল ঈশিতা। বিয়ের দিন পালিয়ে যাবে, যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাবে, তবুও থাকবে না আর এখানে। এই আয়ুষ লোকটাকে তো সে কোনোভাবেই বিয়ে করবে না, কারণ ঈশিতা মনে করে এই লোকটাই তার জীবনের সব সমস্যার একমাত্র কারণ। ঈশিতাকে দেখেই আয়ুষের মা জাহানারা বেগম বলেন, এদিকে এসো মা। ঈশিতা লক্ষ্মী মেয়ের মতো এগিয়ে যায়। জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে বলে, মাশাআল্লাহ, মেয়ে তো ভারী সুন্দর। কারোর নজর না লাগুক, আমার ছেলের জন্য তো এমন একটা মেয়েই খুঁজছিলাম আমি। বলেই তিনি নিজের হাতের সোনার বালা খুলে ঈশিতাকে পরিয়ে দেন। ঈশিতার হাতে চুমু খেয়ে বলেন, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন যত তাড়াতাড়ি তোমাকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি। জাহানারা বেগমকে খুশি লাগলেও আলতাফ তালুকদার যেন তেমন একটা খুশি নন। এটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সেদিনকার মতো কথাবার্তা শেষ করে ওনারা বিদায় নেন। যাওয়ার আগে আয়ুষ আবারও ঈশিতাকে বলে, আমি যা করছি সব তোমার ভালোর জন্যই। তুমি বড় হয়েছো, আশা করি নিজের ভালোটা বুঝবে। কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো না। ঈশিতা কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার যেই সিদ্ধান্ত নেওয়ার সেটা সে নিয়ে ফেলেছে। আর কারো কথাই তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। আয়েশারা চলে যাবার পরই ইসমাইল হোসেন ঈশিতাকে বলে, এখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে যাও। আর হ্যাঁ, একদম এই বিয়েতে কোনো ব্যাগরা দেওয়ার চেষ্টা করবে না। আমি ভালোই বুঝেছি তোমার মত নেই এই বিয়েতে, কিন্তু বিয়েটা তোমাকে করতেই হবে। তোমার মতো আপদ আমি বেশিদিন পালতে পারবো না। 8 পাসের পরই তো তোমার বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার মার জন্য পারিনি। এবার আমায় কেউ আটকাতে পারবে না। ঈশিতা এবারও কোনো প্রতিক্রিয়া দেখায় না। কারণ তার পরিকল্পনা যে ঠিক করা, আপাতত সে চুপ থাকবে। যা হচ্ছে মেনে নেবে, অ্যাকশন দেখাবে বিয়ের দিন। আয়ুষ নিজের আলাদা গাড়িতে করে কাজে বেরিয়ে পড়ে। আর তার মা-বাবা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। জাহানারা বেগম তো ঈশিতার প্রশংসায় একদম পঞ্চমুখ। কিন্তু আলতাফ তালুকদার মুখে কুলুপ এঁটেছেন। কিছুই বলছেন না। জাহানারা বেগম ব্যাপারটা বুঝতে পেরে বলেন, তুমি মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছ কেন?
আলতাফ তালুকদার মলিন মুখে বলেন, আমি ভেবে রেখেছিলাম ঐশীর সাথে আয়ুষের বিয়ে দেব। মেয়েটাকে নিয়ে যে বড্ড ভয় হয়। সবসময় চোখের সামনে থাকলে শান্তিতে থাকতে পারতাম। জাহানারা বেগম তেতে ওঠেন। রাগে তার সর্বাঙ্গ কেঁপে ওঠে। দাঁতে দাঁত পিষে বলে, তোমার আর বুদ্ধি হলো না তালুকদার সাহেব। ওই কোড়া মেয়েটাকে কিনা করবে নিজের একমাত্র ছেলের বউ? আমার ছেলে হলো হীরের টুকরো। আর তোমাকে এত চিন্তা করতে হবে না। ওই কোড়া মেয়েটাকে এমনিতেই কেউ বিয়ে করবে না। সারা জীবন নিজের চোখের সামনেই রাখতে পারবে। আর হ্যাঁ, এমন অলক্ষণে কথা আর বলবে না আমার সামনে। জাহানারা, এমন বলছো কেন তুমি? মেয়েটার তো শুধু পায়েই একটু সমস্যা। রূপে গুণে তো অভাব নেই। এইজন্য তুমি ওর ব্যাপারে এমন কথা বলবে? ঘাট হয়েছে আমার। এখন এসব বাদ দাও। আয়ুষ নিজে থেকে এত ভালো একটা মেয়ে পছন্দ করেছে, আমি তাতেই খুশি। না হলে তো তুমি নিজের ওই খোড়া ভাতিজাকেই আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন আমি শুধু ঈশিতাকে নিজের বাড়ির বউ হিসেবে বরণ করার জন্য অপেক্ষায় আছি। সামনে তোর আয়ুষ ভাইয়ার বিয়ে, আর তুই ঘরে বসে আছিস? তুই তো ওর একমাত্র বোন। যা, নিজের ভাইয়ের বিয়ে উপলক্ষে আনন্দ কর। ঐশীর রুমে এসে এই কথাগুলো বলতে থাকে জাহানারা বেগম। ঐশীকে এই কথাগুলো বলে ভীষণ মানসিক শান্তি পান। কৈশোরকালে একবার মজার ছলে ঐশী ওনাকে বলেছিলেন যে আয়ুষকে পছন্দ করে। জাহানারা বেগম ব্যাপারটাকে এতটাও গুরুত্ব দেননি, কিন্তু তার জৌহরির চোখ, ঐশীর হাবভাব দেখেই তিনি একসময় বুঝে যান এই মেয়ের মনে তার ছেলের জন্য একটা সফট কর্নার আছে। ব্যাপারটা মোটেই ঠিকভাবে মেনে নেননি জাহানারা বেগম। একেই তো ঐশীর পায়ের ওই সমস্যা, তার উপর জাহানারা বেগমের ধারণা এই মেয়েটা অপয়া। কারণ এই মেয়ের জন্মের পর থেকে তাদের পরিবারে একের পর এক বিপদ নেমে এসেছে। আলতাফ তালুকদারের ব্যবসায় বড় লস হয়েছিল এই মেয়ের জন্মের কিছুদিন পরই। যদিও কিছু বছরের মধ্যেই তাদের অবস্থা আবার আগের মতো হয়, কিন্তু এরপরই ঐশীর মা-বাবার মৃত্যু। এসব ঘটনা পরপর ঘটায় ঐশীর প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল তার মনে। তাছাড়া কয়েক বছর আগে ঐশীকে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার সময় আয়ুষের একটা বিরাট সড়ক দুর্ঘটনা হতে হতে সে বেঁচে যায়। এরপর থেকেই ঐশীকে তিনি একদম সহ্য করতে পারেন না। কিন্তু পরিবারের সবাই মেয়েটাকে এত মাথায় তুলে নাচে জন্য সবার সামনে কিছু বলতেও পারেন না। কিন্তু আজ সুযোগ পেয়ে তিনি কিছুতেই সেটা হাতছাড়া করবেন না। মানসিক যন্ত্রণায় শেষ করে দেবেন মেয়েটাকে। শুধুমাত্র যাতে এই মেয়েটার থেকে নিজের ছেলেকে দূরে রাখা যায়, সেই জন্য তো শিক্ষাগত যোগ্যতায় অনেক পিছিয়ে থাকে। একটা মেয়েকে যখন আয়ুষ বিয়ে করতে চায়, তখন তিনি বিনা বাক্যে মেনে নেন। এদিকে ঐশীর মন মানসিকতা অন্যরকম ছিল। সে জাহানারা বেগমের মনের এত পেঁয়াজ বুঝতে পারে না। সামান্য হেসে বলে, আমার ভীষণ অসুস্থ বোধ হচ্ছে বড় আম্মু। জাহানারা বেগম আর কথা না বাড়িয়ে চলে এলেন। যাওয়ার আগে বললেন, ঐশীর বোধহয় ওই মেয়েটাকে খুব পছন্দ জানিস। আমরা তো চাইছিলাম বিয়েটা কয়েক মাস পর হোক, কিন্তু আয়ুষী জেদ ধরে বলল এই মাসের মধ্যেই যেন বিয়েটা হয়। ছেলেটা আমার একেবারে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। ১ সপ্তাহ পরে আমার বাড়ির বউ ঘরে আসবে, ভেবেই আনন্দ হচ্ছে খুব। জাহানারা বেগমের এসব কথা ঐশীকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। ঐশীর চোখও আর বাঁধা মানে না। তার দু চোখের কার্নিশ বেয়ে পড়তে থাকে বিন্দু বিন্দু অশ্রুকণা। ভালোবাসায় এত কষ্ট কেন? জাহানারা বেগম ঐশীর চোখের অশ্রু দেখে পৈশাচিক আনন্দ পান। অতঃপর হাসিমুখে প্রস্থান করেন। রাতে ডিনার টেবিলে ঐশী অনেক শান্ত হয়ে বসেছিল। অন্য সময় আয়ুষ আসতেই সে তার দিকে তাকিয়ে মুচকি হাসি উপহার দিত, কিন্তু আজ একদম মাথা নিচু করে খাওয়ায় মনোযোগী। আয়ুষ ব্যাপারটা খেয়াল করলো, তবে বিষয়টা এত সিরিয়াসলি নিল না। আয়ুষের মনে হলো সে যেহেতু ঐশীকে ছাড়াই ঈশিতাকে দেখতে চলে গিয়েছিল, তাই হয়তো ঈশিতা তার উপর অভিমান করেছে, পরে ওকে বুঝিয়ে ম্যানেজ করবে। এদিকে খাবার টেবিলে গুলসানেরা বেগমও বেশ অভিমানী সুরে আলতাফ তালুকদারকে বলেন, মানছি আমার বয়স হয়েছে, কিন্তু তাই বলে তোরা আমার থেকে অনুমতি নেওয়ার তোয়াক্কা করবি না? এভাবেই হুটহাট করে বিয়েটা ঠিক করে নিলি? আমার থেকে একবার অনুমতি তো নিবি। আমি তো মেয়েটাকে দেখলামও না। জাহানারা বেগম নিজের স্বামীর পাতে খাবার দিতে দিতে বলেন,
আমরা আর কি করব আম্মা? আপনার নাতিই তো নিজে থেকে মেয়েটাকে পছন্দ করেছে। সেই তো সেদে বিয়ে করতে চেয়েছে। আমাদের রাজি না হয়ে উপায় ছিল? আমার ছেলে যে বিয়ের কথা শুনেই প্রসঙ্গ বদলে দিত, সে যখন নিজে থেকেই বিয়ে করতে চেয়েছে তখন আমি আপত্তি জানাবো কেন? আলতাফ তালুকদার চোখের ইশারায় জাহানারা বেগমকে চুপ করতে বলেন। গুলশানেরা বেগম মুখটা গম্ভীর করে বললেন, শুনলাম মেয়েটা নাকি আন্ডার মেট্রিক, এবার নাকি ওকে এক্সপেল করা হয়েছে। আমার সুশিক্ষিত নাতির পাশে এই মেয়ে কিভাবে যায়? আয়ুষ সাথে সাথেই বলে ওঠে, ও আন্ডার মেট্রিক হলেও ভীষণ মেধাবী। তাছাড়া ওর এক্সপেলের ঘটনাটাও ছিল সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। ও একদম নির্দোষ। আর তুমি চিন্তা করো না দাদিজান, ওকে আমি একদম নিজের যোগ্য করে তুলবো। ঐশী নিজের খাওয়া শেষ করে নীরবে ক্রাচে ভর দিয়ে উঠে দাঁড়ায়। এসব কথা শুনতে তার আর ভালো লাগছিল না। বুক ফেটে কান্না পাচ্ছিল। যাকে এতগুলো বছর যাবৎ ভালোবেসে গেল, তার কাছে ভালোবাসা প্রকাশ করার আগেই সে অন্য কারো হয়ে গেল। ঐশীর মাঝে মাঝে নিজের উপর অভিমান হয় খুব। যদি আজ তার পা ঠিক থাকতো তাহলে অনেক আগেই আয়েশকে নিজের মনের কথা বলে দিত। কিন্তু নিজের এই প্রতিবন্ধকতার জন্য সবসময় হীনমন্যতার ভুগতে হয়েছে তাকে। স্কুল কলেজেও অনেক ছেলেকে বলতে শুনেছে তার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও তার প্রতিবন্ধকতার জন্য তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এমতো অবস্থায় কিভাবে নিজের ভালোবাসার মানুষটাকে মনের কথা বলতো সে? যদি সেও একই কারণে ফিরিয়ে দিত তাহলে যে শেষ হয়ে যেত মেয়েটা। ঐশী নিজের কক্ষে এসে একটা অ্যালবামে আয়ুষের সাথে নিজের কিছু ছবি দেখে কাঁদছিল। মনে করছিল কিছু পুরনো স্মৃতি, আয়ুষের করা কেয়ারগুলো। তারপর হঠাৎই গুনগুন করে গাইতে শুরু করে, কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন, নতুন সকালগুলো কপাল ছিল তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। এমন সময় ঘরে কারো আসার শব্দ শুনেই ঐশী নিজের চোখের জল মুছে অ্যালবামটা বালিশের নিচে লুকিয়ে রাখে। আয়ুষ ঐশীর রুমে প্রবেশ করায় বলে, গান থামালি কেন? বেশ সুন্দরী তো গাইছিলি, তোর গানের গলা কিন্তু দারুণ, চাইলেই ভালো সঙ্গীত শিল্পী হতে পারবি। ঐশী বিনিময়ে জোরপূর্বক হাসে। অতঃপর বলে, ভাইয়া তুমি হঠাৎ, তুই কি আমার উপর রাগ করেছিস ঐশী? রাগ করবো কেন ভাইয়া? আয়ুষ ঐশীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোকে আমার বউ দেখতে নিয়ে যায়নি জন্য আসলে সবটা এত তাড়াহুড়োই হয়ে গেল যে তুমি ভুল বুঝছো। আমি মোটেই রাগ করিনি। তাহলে এসেছি থেকে আমার সাথে কোনো কথা বলছো না কেন? কেনই বা আমায় এভাবে এড়িয়ে চলছিস? তেমন কিছু না। আসলে সামনে ফাইনাল এক্সাম তো তাই একটু ব্যস্ত ছিলাম। অতঃপর প্রসঙ্গ বদলে বলে, তবে একটা কথা ঠিক, আমার তোমার হবু বউকে দেখার খুব ইচ্ছা। আমি জানতে চাই কে সেই ভাগ্যবতী যে আমার শখের পুরুষকে না চাইতেই পেয়ে যাবে। শেষের কথাটা মনে মনেই বলে ঐশী, যা আয়ুষের কান অবধি যায় না। আয়ুষ ভীষণ আগ্রহের সাথে ঈশিতার ছবি ঐশীকে দেখায়। ঐশী ভালোভাবে তাকায় ঈশিতার দিকে। অতঃপর নিজের সাথে মেয়েটার তুলনা শুরু করে। উজ্জ্বল শ্যামলা রঙের মেয়েটির মুখশ্রী ভীষণ সুন্দর। বড় বড় পদ্ম আঁকিয়ে তার সৌন্দর্য যেন বাড়িয়ে তুলেছে। তবুও ঐশীর সৌন্দর্যের কাছে নির্দ্বিধায় হার মেনে যাবে মেয়েটা। ফর্সা, সুশ্রী ঐশী রূপে, শিক্ষাগত যোগ্যতায় মেয়েটার থেকে এগিয়ে থাকলেও পিছিয়ে গেল শারীরিক প্রতিবন্ধকতার জন্য। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি আমার খুব পছন্দ হয়েছে। একটু বয়স কম, তবে এটা কোনো ব্যাপার না, তোমার সাথে ভালোই মানাবে। এটা বলে পুনরায় জোরপূর্বক হাসে। কিন্তু তার ভেতরে কি চলছে সেটা একমাত্র ঐশীই জানে। ঈশিতা আজ দেরি করে সন্ধ্যার কিছুক্ষণ পর বাড়ি ফেরায় তার বাবা তার উপরে অনেক চিল্লাপাল্লা করছিল। কিন্তু তার উপর এসবের কোনো প্রভাবই পড়ছিল না। সে নিজের ওড়নাটার ফাঁকে লুকিয়ে রাখা একটা খাম বের করে সেখান থেকে একটা টিকিট বের করে সন্তুষ্টির হাসি হেসে বলে, পেয়ে গেছি আমার কাঙ্ক্ষিত জিনিস। এখন আমার মতের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। আয়ুষ ঈশিতার বিয়ের ধুম লেগে গেছে চারিদিকে। তালুকদার বাড়িতে ইতিমধ্যেই সাজসজ্জা শুরু হয়ে গেছে। দেখতে দেখতে তাদের বিয়ের ডেট একদম ঘনিয়ে আসছে।
আগামীকালই আয়ুষ ঈশিতার বিয়ে। আজকে রয়েছে নানা রকম অনুষ্ঠান। এদিকে যত দিন এগোচ্ছে ঐশীর দুঃখের পরিমাণ ঠিক ততই বাড়ছে। আয়ুষের থেকে চিরতরে আলাদা হওয়ার কষ্ট তাকে কুরে কুরে খাচ্ছে। আর মেয়েটা তো এতটাই হতভাগ্য যে নিজের মনের এই কথাগুলো বলার মতো কাউকে খুঁজেও পাচ্ছে না। বাড়ির কাউকে বলতে পারবে না, আবার তার এমন কোনো কাছের বন্ধুও নেই। ঐশী দীর্ঘশ্বাস ফেলে ভাগ্যকে তো সে একদম মেনে নিয়েছে, তাই আর এসব ভেবে লাভ নেই। ভাগ্যকে তো পরিবর্তন করা সম্ভব নয়। তার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল যে কাছের মানুষটাকে এভাবে অন্য কারো হয়ে যেতে দেখতে হবে। ঐশীর এসব ভাবনার মাঝেই আয়ুষ এসে দাঁড়ালো তার পাশে। ঐশী আয়ুষকে খেয়াল করেনি তখনও। আয়ুষ এসে ঐশীকে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? ওখানে তো সবাই আনন্দ করছে, তুইও যা। আয়ুষের কথায় ঐশীর ধ্যান ভাঙে। আয়ুষ আজ সাদা রঙের একটা কাতানের পাঞ্জাবি পরেছে, ভীষণ সুন্দর কারুকার্য করা। এই পাঞ্জাবিতে একজন রাজপুত্রের মতো লাগছে আয়ুষকে। তাকে দেখা মাত্রই ঐশীর মুখে হাসি ফুটে ওঠে। তবে আয়ুষ অন্য কারো হয়ে যাবে এটা ভাবতেই তার মুখের হাসি মিলিয়ে যায়। অতঃপর ধীরে বলে ওঠে, আমি তো ওদের কাউকেই চিনি না তাই। আয়ুষ হেসে বলল, ও এই ব্যাপার, চল আমি ওদের সবার সাথে তোদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই বলে আয়ুষ ঐশীকে নিজের সাথে নিয়ে আসে। ঐশী ক্রাচে ভর করে সাবধানে এগিয়ে আসে। মূলত এখানে আয়ুষের মামাতো ভাই বোনেরা এবং বন্ধু বান্ধবেরা এসেছে। আয়ুষের একমাত্র মামার 2 ছেলে এবং 1 মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে আমেরিকায় থাকে, সে তো আসতে পারেনি। তবে তার ছোট ছেলে নাহিদ এবং মেয়ে নামিরা এসেছে। আয়ুষ নামিরাকে কাছে ডেকে ঐশীকে দেখিয়ে বলে, নামিরা, ঐশীকে একটু তোদের সাথে নিয়ে তো, বেচারি একা একা বসে বোর হচ্ছে। নামিরা ঐশীকে নিজের সাথে নিয়ে আসে। ঐশী আসতেই নাহিদ হাঁ করে তাকিয়ে থাকে ঐশীর দিকে। তার গলায় ছিল একটা ডিএসআরএল ক্যামেরা, যেটা দিয়ে সে সবার ছবি তুলছিল। নামিরা নাহিদের উদ্দেশ্যে বলে, কি হলো নাহিদ, এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমার আর ঐশীর একসাথে একটা ছবি তুলে দে তো। নামিরার কথায় নাহিদের ধ্যান ভাঙে। সে তাদের ছবি তোলায় মনোযোগী হয়, অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয়, বিশেষ করে ঐশীর। এই মেয়েটাকে কেন জানি ভীষণ ভালো লাগে নাহিদের। হঠাৎ করে আয়ুষ নাহিদের উদ্দেশ্যে বলে, কিরে নাহিদ, তুই তো দেখছি বেশ ভালোই ছবি তুলছিস। মেডিকেলে অ্যাডমিশন না নিয়ে তো ফটোগ্রাফি নিয়ে ক্যারিয়ার করতে পারতি। নাহিদ হেসে বলে, কি যে বলো না ভাইয়া, ডাক্তারি হলো আমার পেশা আর ফটোগ্রাফি হলো নেশা। দুটোর মাঝেই তো ডিফারেন্স রয়েছেই। এই বলে সে আবার ঐশীর দিকে তাকায়। মেয়েটার মুখ কেন জানি ভীষণ মলিন লাগছে। ঐশীর এই মলিন মুখ একদম ভালো লাগে না নাহিদের। বর্তমানে মেডিকেলে 3য় বর্ষে পড়াশোনা করছে ছেলেটা। তবে জীবনে কখনো প্রেম ভালোবাসা আসেনি, কারণ সে নীরবে মন দিয়ে বসে আছে অন্য কাউকে। অ্যাডমিশনের সময় আয়ুষদের বাড়িতে সে কিছুদিন ছিল সে। আর এই কদিনের মধ্যে একজনের উপর মন আটকে যায়। মেয়েটা তার 1 বছরের জুনিয়র। সেই যে মেয়েটার উপর মুগ্ধ হয়েছে, তারপর আর কারো দিকে তাকায়নি। কিন্তু মেয়েটা নিজের মনের কথা বলে দেওয়া হয়নি। জানে না কবে বলতে পারবে, তবে বলবেই একদিন না একদিন। ঈশিতার একদম ভালো লাগছে না বিয়ে নিয়ে এত আদিক্ষেতা। তার ফুপু, খালা, মামিরা সবাই এসে উপস্থিত হয়েছে। সবাই বিয়ে নিয়ে তাকে নানা রকম কথাবার্তা বলছে, ঠাট্টা ইয়ার্কি করেও অনেক কিছু বলছে। এসব কিছু শুনে তার গা জ্বলে উঠছে। ইচ্ছা করছে এখনই দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু তার উপায় নেই। তাই দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করছে। এর মধ্যে তার 7 বছর বয়সী মামাতো বোন তার ড্রয়ার খুলে একটা খাম বের করে ঈশিতার কাছে এসে বলে, আপু এই খামটা কিসের? ঈশিতা দ্রুত সেই খামটা তার হাত থেকে কেড়ে নিয়ে ঝাড়ি দিয়ে বলে, না বলে কারো জিনিসে হাত দিতে নেই, জানিস না? এত অভদ্র কেন তুই? এভাবে বলছো কেন আপু? আমি তো চুপ, একদম চুপ। আমি তোর কোনো কথা শুনতে চাই না, যা তো আমার রুম থেকে। ঈশিতার কথা শুনে তার মামাতো বোন উদাস মনে বের হয়ে যাচ্ছিল। এমন সময় তার মামি এসে বলে, তুই এত অভদ্র কেন ঈশিতা? ও তো ছোট বাচ্চা, না বুঝেই করে ফেলেছে, তাই বলে ওকে এভাবে বলবি? ঈশিতা বলে, আমার জিনিসে কেউ না বলে হাত দিলে আমার মাথা গরম হয়ে যায়। তা কি এমন অমূল্য ধন আছে ওই খামের মধ্যে? দেখি তো একটু। ঈশিতা খামটা সরিয়ে বলে, এটা কনসিয়াল।
ঈশিতার মামি মুখ বাঁকিয়ে বলে, ঢং, মামুনি এসে তো আমার সাথে। ঈশিতা হাঁপ ছেড়ে বাঁচে, আর একটু হলেই তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যেত। রাতে তালুকদার বাড়িতে সবাই মিলে আয়ুষের বিয়ে উপলক্ষে গানের আসর বসিয়েছে। তাতে একের পর এক সবাই গান বলছে। ঐশী শুকনো মুখে বসেছিল সেখান থেকে। এর মধ্যে নাহিদ ঐশীর উদ্দেশ্যে বলে, ঐশী, আপনি একটা গান বলুন না, আপনি তো অনেক সুন্দর গান বলেন, গতবার শুনেছিলাম। ঐশী কিছুটা ঘাবড়ে বলে, আ আমি? নামিরা বলে, তাই নাকি? তাহলে ঐশীর গান শুনতে হচ্ছে তো। আয়ুষ সেই সময় ওখান দিয়েই যাচ্ছিল। সকলের কথা শুনে সে এসে বলে, হ্যাঁ, ঐশী সত্যিই দারুণ গান শোনায়। ঐশী, একটা গান বলে শোনা না সবাইকে। আয়ুষের এই আবেদন ফেলতে পারে না ঐশী, তাই নিজের সব দুঃখের বহিঃপ্রকাশ ঘটানোর সিদ্ধান্ত নেয় গানের মাধ্যমে। কিছুক্ষণ সময় নিয়ে বলতে শুরু করে, মায়াবন বিহরিণী। গান গাইতে গাইতে ঐশীর চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, যা সে সবার আড়ালে মুছে নেয়। কিন্তু তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকা নাহিদের ঠিকই এটা চোখে পড়ে। সাথে ঐশীর গলা শুনে সে বুঝে যায় এই গানের মাধ্যমে সে নিজের অনুভূতি ব্যক্ত করছে। গান শেষে ঐশী ঘুমের বাহানা দিয়ে সবার মাঝখান থেকে উঠে ছাদে চলে যায়, গিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। এমন সময় কেউ পেছন থেকে তাকে স্পর্শ করে। ঐশী পিছন ফিরে তাকাতেই দেখতে পায় নাহিদকে। নাহিদ ঐশীকে এভাবে কাঁদতে দেখে বিচলিত হয়ে বলে, আপনি কাঁদছেন কেন ঐশী? ঐশী দ্রুত নিজের চোখে জল মুছে বলে, কই না তো। আপনি সবার থেকে লুকাতে পারলেও আমার থেকে পারবেন না। আমি সবার অলক্ষ্যে দেখে ফেলেছি। ঐশী মলিন হেসে বলে, কিছু কান্না দুঃখেরও বহিঃপ্রকাশ, কিছু কান্না মন ভাঙার। কে ভাঙলো আপনার মন? আমার ভাগ্য। দেখছেন না আমি একটা পঙ্গু মেয়ে, আমার মতো আমার ভাগ্যটাও। যাই হোক, একটা অনুরোধ করি, রাখবেন? দয়া করে কাউকে জানাবেন না আমি কাঁদছিলাম। নাহিদ বলে, ঠিক আছে, আমি আপনার কথা রাখবো। বিনিময়ে আপনাকে আমার কথা রাখতে হবে। কি কথা? আর কখনো কাঁদবেন না। আপনার এই সুন্দর চোখে কান্না মানায় না। বলেই প্রাণ খোলা হাসে। সেই হাসি দেখে ঐশীও সামান্য হাসার চেষ্টা করে। আজ আয়ুষ ঈশিতার বিয়ে। ঐশীর মন আজ স্বাভাবিকভাবেই ভালো নেই। সকাল থেকে নিজেকে একটা বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখেছিল সে। সমানে কেঁদে চলেছিল। এসবের মধ্যেই নামিরা বসে ঐশীকে একা রুমে বসে থাকতে দেখে বলে, ঐশী, তুমি এভাবে একা ঘরে বসে কি করছো? আয়ুষ ভাইয়ার গায়ে হলুদের সময় হয়ে এসেছে, সবাই ওকে হলুদ মাখাচ্ছে। চলো তুমিও মাখাবে। ঐশী বলে, আসলে আপু, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। তোমাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে, আর তোমার একমাত্র কাজিনের বিয়ে বলে কথা। চলো আমার সাথে। এই বলে নামিরা ঐশীকে এক প্রকার জোর করেই নিয়ে আসে। গায়ে হলুদের স্থানে আসতে ঐশীর চোখ আটকে যায় আয়ুষের মধ্যে। আয়ুষ আজ হলুদ কালারের একটা পাঞ্জাবি পরেছে গায়ে হলুদ উপলক্ষে। পাঞ্জাবিটা বেশ মানিয়েছে তাকে। ঐশী একদৃষ্টে তাকিয়ে রয় কিছুক্ষণ। নামিরা ঐশীকে সাথে নিয়ে এগিয়ে যায়। জাহানারা বেগম ঐশীকে দেখে মৃদু হেসে তার দিকটা হলুদের বাটি এগিয়ে দিয়ে বলে, এই নে ঐশী, তোর আয়ুষ ভাইয়ার গায়ে হলুদ মাখিয়ে দে তো। ঐশী কাঁপা কাঁপা হাতে হলুদ তুলে নেয়, এরপর ছলছল নয়নে এগিয়ে যায় আয়ুষের দিকে। আয়ুষের গালে আলতো করে হলুদ শুইয়ে দেয়। আয়ুষকেও আজ বেশ আনন্দিত লাগছে। নাহিদ একটু দূরে দাঁড়িয়ে ছবি তুলছিল। ঐশীকে দেখে সে এগিয়ে আসে কথা বলার জন্য। ঐশী আয়ুষকে হলুদ মাখিয়ে চলে যেতে নিতেই, নাহিদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতেই নাহিদ ঐশীকে আগলে নিল। ঐশীর চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু, যা আজও নজর এড়াল না নাহিদের। সে বিচলিত হয়ে উঠল, বোঝার চেষ্টা করলো ঐশীর কান্নার কারণ। ঐশী ততক্ষণে নিজেকে সামলে বসে পড়ে। নামিরা ঐশীর কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? জি আপু। নাহিদ বলে, দুঃখিত, আমার সাথে ধাক্কা লেগেই। ঐশী তড়িৎ বলে, না না ভাইয়া, আপনি কেন দুঃখিত বলছেন? আপনি আমাকে আগলে ধরলেন জন্যই তো আমি বেঁচে গেলাম। আমারই একটু সাবধানী হওয়া উচিত ছিল। ঐশীর মুখে ভাইয়া ডাকটা একদম ভালো লাগে না নাহিদের, কিন্তু সে চুপচাপ এই ডাকটা হজম করে নেয়। ঈশিতার গায়েও হলুদ মাখানো হচ্ছে। ঈশিতার গা যেন জ্বলে যাচ্ছে হলুদের ছোঁয়ায়। একদম সহ্য হচ্ছে না কিছু, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সবকিছু মানিয়ে নিতে হচ্ছে। ঐশীর বড় মামি তার গায়ে হলুদ মাখিয়ে
বলতে থাকে, তোর গায়ে হলুদ তো বেশ ভালোই ফুটে উঠেছে, দেখবি তোর বর তোকে অনেক ভালোবাসবে। ঈশিতা রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়, মনে মনে বলে ওঠে, ওই লোকের ভালোবাসা আমার চাই না। আর বর, হু, বিয়েটা হলে তো উনি আমার বর হবে, না হবে এই বিয়ে, আর না উনি হবেন আমার বর। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হবার পর ঈশিতার মামাতো বোন তার হাতে ফোন দিয়ে বলে, দুলাভাই কল করেছে, কথা বলে নাও আপু। ঈশিতার একদম ইচ্ছা করছে না আয়ুষের সাথে কথা বলার, কিন্তু তাকে বলতে হলো। আয়ুষ ভিডিও কল করেছিল। ঈশিতাকে মুগ্ধ হয়ে কিছুক্ষণ দেখে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। যা বলার জন্য ফোন করেছেন সেটা বলুন। ঈশিতার স্পষ্ট কথা, আয়ুষ একটু নড়ে চড়ে বসলো। অতঃপর বলল, তুমি যে বিয়েতে আর কোনো ঝামেলা করনি, চুপচাপ বিয়েতে রাজি হয়ে গেছো, এই জন্য ধন্যবাদ। দেখিও আমি তোমার সব ইচ্ছা পূরণে তোমার পাশে থাকবো। ঈশিতার সাথে সাথে সেই ফোনটা রেখে দিয়ে বলে, সেই সুযোগ আমি আপনাকে দেব না। ঐশী গুলসেনারা বেগমের কক্ষে আসেন। একটু পরেই আয়ুষ বরযাত্রীদের সাথে নিয়ে ঈশিতাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেবে। যত সময় এগোচ্ছে ঐশীর মন ততটাই দুর্বল হচ্ছে। হারানোর যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। গুলসেনারা বেগম ঐশীকে দেখে বলেন, তুই এখানে কি করছিস ঐশী? বরযাত্রী যাবি না? ঐশী কোনো কথা না বলে গুলসেনারা বেগমের কাছে গিয়ে তার কোলে মাথা রেখে কাঁদতে থাকে। গুলসেনারা বেগম ভ্যাবাচ্যাকা খেয়ে বলেন, তুই এভাবে কাঁদছিস কেন? আমি মেনে নিতে পারছি না দাদি। আয়ুষ ভাইয়া এভাবে অন্য কারো হয়ে যাবে, সেটা আমি মেনে নিতে পারছি না। গুলসেনারা বেগম অবাক হয়ে যান। ঐশীর মাথাটা তুলে বলেন, এসব কি বলছিস তুই? এসব কথার মানে কি? তুই কি আয়ুষকে? ঐশী মাথা দুপাশে নাড়িয়ে বলে, হ্যাঁ, হ্যাঁ, আমি ভালোবাসি আয়ুষ ভাইয়াকে। গুলসেনারা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি বলেন, তুই এই কথা আমায় আজ বলছিস? আগে বলিসনি কেন বোকা মেয়ে? আজ তো আমি চাইলেও তোর জন্য কিংবা করতে পারবো না। ঐশী কাঁদতে কাঁদতে বলে, আমি আগে বলিনি কারণ আয়ুষ ভাইয়া নিজে থেকে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আমাকে চান না। কাঁদিস না সোনা, আল্লাহর উপর বিশ্বাস রাখিস। তুই যখন এত কিছু বুঝেছিস তখন এটুকু বুঝবি যে আয়ুষ তোর ভাগ্যে নেই। আল্লাহ তোর ভাগ্যে আয়ুষকে লিখে রাখেননি। এটাই তো আমি মেনে নিতে পারছি না দাদি। যেই মানুষটাকে আমি এত ভালোবাসলাম তাকে কখনো পাবো না নিজের চোখের সামনে, তাকে আরেকজনের সাথে সংসার করতেই দেখতে হবে। হায় আল্লাহ, তোর এই কষ্ট যে আমার সহ্য হচ্ছে না ঐশী, কিন্তু আমি নিরুপায়। দাদি, আমার বুক ফেটে যাচ্ছে দাদি, আমার বুক ফেটে যাচ্ছে। আমার মনে হচ্ছে কেউ আমার বুকে চাকু ঘোরাচ্ছে। গুলসেনারা বেগম ঐশীকে শক্ত করে আঁকড়ে ধরে বলেন, শক্ত হ ঐশী, এখন তোকে অনেক শক্ত হতে হবে, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আল্লাহ তোর সহায় হোক। ঐশী নিজেকে সামলে এসে দাঁড়ালো বাইরে। গুলসেনারা বেগম ঐশীকে সাথে আসতে বারণ করেছিল, কিন্তু ঐশী এক প্রকার জেদ করেই আয়েশার বরযাত্রী হতে এসেছে। কারণ সে নিজের চোখে দেখতে চায় ভাগ্য তাকে কতটা কষ্টের সম্মুখীন করতে পারে। কেঁদে কেঁদে ঐশীর চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে। নাহিদ দূরে দাঁড়িয়ে ঠাহর করল সেটা, আর মনে মনে বলল, একদিন আমি আপনার সব কষ্টের কারণ খুঁজে বের করে সব কষ্ট দূর করে দেব ঐশী, এটা আমার প্রতিজ্ঞা। ঈশিতাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে বরপক্ষ। সবাই তাদের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে সবার মাঝে ঐশীকে বড্ড বিচলিত লাগলো। সে একবার সামনাসামনি দেখতে চায় ওই ভাগ্যবতী মেয়েকে, যে তার শখের পুরুষকে পাবে। তাই ঐশী এগিয়ে গিয়ে পাত্রীপক্ষের একজনকে বলল, আমি ঈশিতার সাথে দেখা করতে চাই, আমাকে একটু ওর সাথে দেখা করিয়ে দিতে পারবেন? হ্যাঁ, কেন নয়, চলুন। ঐশী যেতে লাগলো। যাওয়ার পথে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। যার সাথে ধাক্কা খেলো সে একটা মেয়ে। তার গায়ে কালো চাদর জড়ানো, ভীষণ তাড়াহুড়োয় আছে মনে হলো, দৌড়ে চলে যাচ্ছে বাইরের দিকে। ঐশীর নজর গেল মেয়েটার পায়ের দিকে, আলতা পরা খালি পা। ঐশী যার পরনায় অবাক হলো, কিন্তু পাত্তা দিল না। ঐশী ঈশিতার রুমে গিয়ে দেখলো রুম ফাঁকা। যার সাথে সে এসেছিল তাকে জিজ্ঞেস করলো, ঈশিতা কোথায়? এখানেই তো ছিল, কোথায় গেল হঠাৎ? সে ঈশিতাকে ডাকতে লাগলো, এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু ঈশিতাকে কোথাও পাওয়া গেল না।
ঐশীর হঠাৎ একটু আগে চাদর জড়ানো মেয়েটার কথা মনে পড়ল। তাহলে কি ওই মেয়েটাই ঈশিতা? তাহলে কি মেয়েটা পালিয়েছে? ঐশীর হঠাৎ করে ভীষণ আনন্দ বোধ হলো। তবে কি আল্লাহ তার দিকে মুখ তুলে চাইলো? এবার কি ভাগ্য তাকে সাহায্য করবে আয়ুষ ভাইয়াকে নিজের করে পেতে?